들었잖아. 한 번에 다 불면 소원이 이루어진다고. 손잡고 싶고 같이 있고 싶고 그래요. 서로에게. 눈 감은 그 짧은 순간에도 네가 보고 싶을 거야. গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা ক্লাসিক কোরিয়ান ইমোশনাল রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে এ মিলিয়নার্স ফার্স্ট লাভ। সিনেমাটি আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে এক্সপ্লেন করেছিলাম আজ থেকে প্রায় 4 বছর পূর্বে, কিন্তু এই সিনেমাটার স্ক্রিপ্ট হঠাৎ করে আমরা পেয়ে গিয়েছি আমাদের গুগল ড্রাইভে। তো মনে হলো সিনেমাটা আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই। আর এখানে একটা বিষয় লক্ষ্য, সিনেমাটার রেটিং হচ্ছে IMDb-তে 7.3। তো বুঝতেই পারছো অনেক ভালো একটা গল্প, এবং যখনই তোমরা এই সিনেমাটা দেখবে আমি আশা করছি তখনই তোমাদের ভালো লাগবে। তো এই সিনেমাটার কাহিনী মূলত একটা কোটিপতির বিগড়ে যাওয়া ছেলেকে নিয়ে, যে পার্টি ক্লাবিং এবং গার্লস মানে মদ টদ নিয়ে অনেক মেতে থাকতো, খুব বিলাসিতায় ছিল। আর অন্যদিকে রয়েছে গ্রামের একটা গরিব মেয়ে, এবং কোনোভাবে সেই বড় লোকের ছেলেটা ওই গরিব মেয়ের প্রেমে পড়ে যায়, এবং তারপর ফাইনালি কাহিনী কোন পর্যন্ত পৌঁছায় সেটাই তোমরা দেখবে এই সিনেমাতে। আর এই সিনেমা সম্পর্কে একটা বেস্ট পার্ট কি জানো? এই সিনেমার একটা গান কিন্তু বলিউড কপি করে পুরো দুনিয়াতে ভাইরাল করে দিয়েছিল। আর আতিফ আসলামের একটা বিখ্যাত গান কিন্তু এই সিনেমা থেকেই কপি করা। তো যাই হোক, চলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা এই পুরো সিনেমাটি আবার মনে করি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে আমরা এন হোয়ান নামের একটা মেয়েকে দেখি, যে শহরে ছোট একটা হোটেলের বাইরে এসেছে। আর তখন ওই হোটেলের যে ম্যানেজার মহিলা রয়েছে, সে ওকে কিছু জিজ্ঞাসা না করেই বলতে থাকে, আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছো, সে কি তোমাকে উল্টাপাল্টা কোনো কাজ করেছে, মানে প্রেগনেন্ট করে দিয়েছে, তোমাকে দেওয়ার মতো আমার কোনো টাকা নেই, তুমি এখান থেকে চলে যাও। মানে এই মহিলাটি মনে করছে তার ছেলে হচ্ছে চরম লম্পট, এবং ওকে দেখে মনে করেছে হয়তো ওকেই প্রেগনেন্ট করে এসেছে, কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন ছিল। ও মূলত একটা শহরে এসেছে জন্য হোটেল খুঁজছে। তো এইসব কথা শুনে হুয়ান খালি ফ্যাল করে তাকিয়ে থাকে, ওর চোখ দিয়ে পানি টলমল করে, কিন্তু কিছু বলে না। তো সেখান থেকে মনে দুঃখ নিয়ে ও আসা হচ্ছে একটা 5 স্টার হোটেলে, এবং তখনই আমরা দেখতে পাই আমাদের যেই সিনেমার নায়ক, যার নাম হচ্ছে যে, একটা ফেরারি স্পোর্টস কার নিয়ে হোটেলে প্রবেশ করে, এবং সে যখন হুয়ানকে দেখে তখনই বলে যে এটা 5 স্টার হোটেল, এখানে কোনো উল্টাপাল্টা কাজ হয় না। মানে আমাদের নায়িকাকে পতিতা মনে করছে। সিরিয়াসলি এত সুন্দর একটা মেয়েকে, এত নিরীহ একটা মেয়েকে এরকম মনে হচ্ছে, এবং বলে তুমি এখান থেকে চলে যাও। আর তারপর যে তাকে কিছু টাকা দেয় এবং বলে তুমি কোনো সস্তা হোটেলে চলে যাও। তো এর পরের দিন যে যখন হোটেলের নিচে আসে তখন সে হুয়ানকে সেখানেই দেখতে পায়। তো তখন যে করে কে এগিয়ে যায় এবং বলে তোমাকে না আমি বলেছি এই হোটেলে উল্টাপাল্টা কাজ চলে না। তো হুয়ান তখন বলে আমি তো তোমাকে দেখতে এসেছি আর এই টাকাগুলো ফেরত দিতে এসেছি। আর এই টাকাগুলো দিয়ে একটা কষ্টের হাসি দিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু এতে যে অনেক অপমান বোধ করে, কারণ ওর অহংকার অনেক ছিল, বুঝতেই পারছো, বড়লোকের ছেলে। আর এখানে আমরা আরেকটা বিষয় জানতে পারি, যেটা হচ্ছে অনেক ধনী, মানে বিলিয়নার, কিন্তু ওর বাবা নেই, এবং বাবা তো মারা গিয়েছে, এখন রয়েছে হচ্ছে দাদা। আর 18 বছর হলেই এই পুরো সম্পত্তিরও মালিক হবে, আর 18 বছর হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে এখানে ওর দাদা একটা শর্ত জুড়ে দেয়। শর্তটা হচ্ছে ওদের গ্রামের যে একটা কলেজ রয়েছে, সেই কলেজ থেকে ওর ইন্টার পাস করে আসতে হবে। আর ওই ইন্টার পাস যদি ও না করে আসতে পারে তাহলে মনে করো ও সম্পত্তির, মানে এই $1 বিলিয়ন সম্পত্তির মাত্র 0.1% পাবে, ধরো কয়েক লাখ টাকা। তো
তো এই শর্তে যেহেতু অনেক রাগ হয়, বাট কিছু করারও নেই, কারণ উইলটা এভাবেই করা হয়েছে। তো নিজের সম্পত্তি বুঝে পাওয়ার জন্য সে বাসে করে রওনা দেয় সেই গ্রামে, যে গ্রাম থেকে তাদের উৎপত্তি হয়েছে, মানে ওদের বাপদাতারা এই গ্রাম থেকেই বড়লোক হয়েছে। তবে এখানে আরো একটা শর্ত রয়েছে, ও ওখানে গিয়ে কোনো বড়লোকই ভাব দেখাতে পারবে না, মানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু ইউজ করতে পারবে না, একবারে সাধারণ মানুষের মতো থাকতে হবে। আর ওর থাকার জন্য ওদের যে পুরনো বাড়িটা, সেই বাড়িটা ঠিক করা হয়েছে। আর ওই বাড়িতে যাওয়ার পরে আমরা দেখতে পাই সে তার ছোটবেলার একটা পুরনো ছবি দেখতে পায়, যেখানে আরেকটা মেয়ে বাচ্চার ছবি ছিল। আর এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই বাচ্চাটার একটা বিশেষ পরিচয় রয়েছে। আর এর পরের দিন যে করে কি একটা পাশের স্টোরে যায়, আর এই স্টোরেই কিন্তু হুয়ান চাকরি করত। আর যে কিন্তু চইকে দেখেই চিনে ফেলে, এবং ওদের মধ্যে আরেকবার কিন্তু এখানে তর্কাতর্কি হয়। তো এরপর যে বাড়িতে ফিরে আসে, কিন্তু রাতে যখন ঘুমাতে যায় সে ব্যাঙের ডাকে একদমই ঘুমাতে পারে না, এমনকি একটা ব্যাঙ এসে ওর মুখের উপরে পড়ে, এবং ও তো মনে করো প্যান্ট ভরে মুতে দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর এগুলো মূলত ছিল ওর দাদার পক্ষ থেকে ওর মনে করো একটা পরীক্ষা, যে এত সম্পত্তির মালিক হওয়ার যোগ্য কিনা। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই ও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে তার আগে ও সিদ্ধান্ত নিয়ে ফেলে যে স্কুলে গিয়েও মারামারি করবে, আর এর ফলে স্কুল থেকে ওকে এক্সপেল করে দেবে। আর কি হবে, এখান থেকে ও শহরে আবার ফিরে যেতে পারবে। আর যে স্কুলে যাওয়ার পরে কিন্তু প্রিন্সিপাল সহ বাকি যত শিক্ষকেরা রয়েছে তারা এসে ওর সাথে দেখা করে, মানে বুঝতেই পারছো হয়তো স্কুলের প্রতিষ্ঠাতাও ওদের ফ্যামিলি। আর আমরা দেখতে পাই ওইদিকে আমাদের যে নায়িকা হুয়ান বা চই হুয়ান, সেও স্কুলে পড়ে। আর এরপর যে যখন ক্লাসে ঢোকে, ওর তো প্ল্যান আমরা জানি ও মারামারি করবে। তো ও করে কি, ওখানকার যে বখাটে শক্তিশালী ছেলেটা রয়েছে ওর সাথে গ্যাঞ্জাম করে ওকে বাইরে ডাকে, এবং ওকে সেই লেভেলের পিটুনি দেয়। এবং এই পিটুনিটা দিয়ে ওর মনটা খুব ভালো হয়ে যায়, কারণ এখনো এক্সপেল হয়ে যাবে, মানে মারামারি করেছে, বাসায় তো অবশ্যই কমপ্লেন যাবে, তাই না? আর তারপর ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ঘটনা ঘটে পুরো উল্টো। আমরা দেখতে পাই কমপ্লেন দেওয়ার বদলে যে ছেলেটিকে মেরেছে সেই ছেলেটির বাবা মা করে কি, ওকে দাওয়াত করে ডিনারে অনেক আদর করে খাওয়ায়। তো এতে যেত পুরো অবাক হয়ে যায়। আর তারপর যখন ও বাড়িতে ফিরছিল, অন্ধকারে ওর খুব ভয় করছিল, বাট তখনই আমরা দেখতে পাই আলোনে এখানে হুয়ান বা চই চলে এসেছে। আর এই নায়িকাকে এখন থেকে আমরা চই বলবো। আর এখানে লক্ষ্য, যদিও যে ভয় পাচ্ছে তা এবং চই সাহায্য করতে চায়, কিন্তু যে ওর কাছে ছোট হতে চায় না। আর চই তখন ওকে খোঁচাতে একাই ফেলে যেতে চায়, বাট তখন যে হারমান এবং পেছন পেছন যাওয়া শুরু করে। আর তারপর চই বলতে শুরু করে যে আমি অনেক অসুস্থ, আর আমি যখন আরো বেশি অনেক অসুস্থ হয়ে যাব, এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। তবে যে এই কথার অর্থ বুঝতে পারে না। আর এর পরের দিন যে যখন স্কুলে যায়, সে জানতে পারে যে স্কুলে একটা মঞ্চ নাটক করা হবে, এবং চই ওই মঞ্চ নাটকের পুরো দায়িত্ব নিয়েছে, এবং সে সকল স্টুডেন্টকে রিকোয়েস্ট করছে এই মঞ্চ নাটকে পার্টিসিপেট করার জন্য। এবং জেকে যখন রিকোয়েস্ট করা হয়, তখন যে এই প্রপোজালটা ডেনাই করে দেয়, মানে সে রাজি নয়। আর এরপর আমরা দেখি যে করেছে কি, প্রিন্সিপালের রুমে গিয়েছে এবং তাকে গিয়ে বলে যে আপনি আমাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে দিন, আর এর বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দেবো। কিন্তু সমস্যা হচ্ছে কি, প্রিন্সিপাল হচ্ছে ওর দাদার বন্ধু, তো তারপরও তো কম নয়, সে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, এবং সে জেকে হতাশ করে ফিরিয়ে দেয়। আর তারপর থেকে সে স্কুল ফাঁকি দেওয়া শুরু করে, সে স্কুলে না গিয়ে বসে থাকতো। আর এরপর একদিন সে যখন একটা দোকানের সামনে বসে খাবার খাচ্ছিল, তখন সে দুটো বাচ্চাকে দেখতে পায় যে অনেক বৃষ্টির মধ্যে ওরা ছাতা নিয়ে কোথাও যাচ্ছে। তো যে করে কি, ওদের পিছু নেয়, আর ওদের ফলো করতে করতে সে একটা অনাথ আশ্রমে পৌঁছে যায়। আর ওই অনাথ আশ্রমে গেলে সে একটা বাচ্চা আর তার মাকে দেখতে পায়। আর সেখানে ওই বাচ্চা আর তার মাকে দেখে যে নিজেরও তার মায়ের কথা মনে পড়ে যায়, এবং সে ওই অনাথ আশ্রমের ভেতরে ঢোকে। আর তখন ওর মনে পড়ে যে এটাই তো ওদের পুরনো বাড়ি ছিল, এবং ছোটবেলাতেও বাবা মা সহ এখানেই থাকতো, কিন্তু একদিন রোড অ্যাক্সিডেন্ট ওর বাবা মা মারা যায়। আর তারপর ওর দাদা যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওকে নিয়ে শহরে পাড়ি জমিয়েছিল। আর এই পুরনো স্মৃতি মনে পড়ে যে পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে, এবং সে সেখান থেকে পাগলের মতো বাড়ির দিকে ছুটতে শুরু করে। আর বাড়ি ফিরে আমরা দেখতে পাই আজকে ভিজে যে অসুস্থ হয়ে গিয়েছে। আর সৌভাগ্যক্রমে তখনই চই এসেছে ওর খোঁজ খবর নিতে। আর চই এসে যখন দেখতে পায় যে এই অবস্থা, মানে অসুস্থ, তখন সে পুরো শকড হয়ে যায়। কিন্তু তখনই আরো বেশি শক করে দিয়ে যে করে কি অজ্ঞানী হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে চই জের কিন্তু অনেক খেয়াল রেখেছে। আর এরপরের দিন যে যখন স্কুলে যায়, সে জানতে পারে সামনের মঞ্চ নাটকে তার নাম জোর করেই দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা হলো, ওই মঞ্চ নাটকে জেকে কাজের লোক হিসেবে, মানে একটা বাড়ির চাকর হিসেবে অভিনয় করতে হবে। সিরিয়াসলি ভাই, কিন্তু এতে যে মোটেও রাজি হয় না, সে একেবারেই না করে দেয়, কারণ বুঝতেই পারছো এটা যে ভাই, ওর ইগো অনেক বেশি। কিন্তু তখনই চই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তার বুকে ব্যথা শুরু হয়। আর যে যখন চইর এই অবস্থা দেখে, ও করে কি ওকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি ও মূলত নাটক থেকে বাঁচার জন্য এই পায়ে আঘাতের অজুহাত নিয়ে এসেছিল। আর ডক্টর তখন চইকে চেক আপ করে বলে চইর এখন সময় হয়েছে হসপিটালে ভর্তি হওয়ার। কিন্তু চই তখন বলে আমি হসপিটালে থাকতে চাই না, আমি বাইরের দুনিয়াতে থাকতে চাই, আমি বাঁচতে চাই, আমি অন্তত শীতের প্রথম তুষারপাত পড়া পর্যন্ত বেঁচে থাকতে চাই। আর তখন আমরা দেখতে পাই বাইরে কিন্তু চইর যত সহপাঠীরা রয়েছে সবাই এসেছে দেখা করতে, কিন্তু চইর সাথে কাউকে দেখা করার অনুমতি দেওয়া হয় না। আর এ কারণে যে সহ বাকি সবাই চলে যায় হচ্ছে পাশের মার্কেটে তাদের নাটকের জন্য যেসব পোশাক আশাক বা জিনিসগুলো লাগবে সেগুলো কেনার জন্য। তো এখানে সবাই যার যার পছন্দ মতো জিনিস কেনে, কিন্তু সব
সকলের বিল যে একাই দিয়ে দেয়। আর এর ফলে বুঝতেই পারছো সবাই অনেক খুশি। আর এখানে লক্ষ্য যে কিন্তু বিলিয়নার, তো যে কয় টাকা খরচ করেছে ও টাকা দিয়ে ওর এক প্যাক মদও হয় না। আর এই কারণে যে খুব অবাক হয়ে যায় যে এই সামান্য কয়টা টাকার জন্য ওরা এত বেশি ওভার রিয়েক্ট করছে কেন, এত খুশি কেন হচ্ছে। আসলে ব্যাপারটা বুঝতেই পারছো, জের তো অফুরন্ত টাকা, কিন্তু এদিকে যারা রয়েছে ওরা তো মধ্যবিত্ত, ওদের তো টাকার অনেক শর্টেজ থাকে। তো এই কারণে জের এইটুক গিফটেরও অনেক বেশি খুশি। আর এরপর আমরা দেখি যে করে কি চইয়ের জন্য হাতে তৈরি করে একটা গ্লাভস কিনে, আর পরের দিন কলেজে গিয়ে সেই গ্লাভসটা চইকে দেয়। আর এরপর সে চইকে বলে তোমার শরীর অসুস্থ হয়, তোমার আর চাকরি করার দরকার নেই, তুমি চাকরিটা ছেড়ে দাও। কিন্তু চই বলে তোমাকে ধন্যবাদ আমার কথা খেয়াল রাখার জন্য, কিন্তু আমি চাকরিটা ছাড়তে চাই না। আর এরপর যে সহ ওদের পুরো ক্লাসের যে বন্ধু বান্ধব রয়েছে সবাই যায় হচ্ছে কন্ট্রাক্টে কাজ করার জন্য, মানে ক্ষেতের ফসল ওঠাবে, আর এর বিনিময়ে ওরা কিছু টাকা পাবে। কিন্তু ওখানে গিয়ে যে কোনো কাজই করে না, কিন্তু দিন শেষে ওদের সবার কাজের হিসাবে যে কেউ কিছু টাকা দেওয়া হয়। কিন্তু তখন চই এসে জের কাছ থেকে টাকাটা ছিনিয়ে নেয় এবং বলে তুমি যতটুকু কাজ করেছো ততটুকুর টাকা পাবে। কিন্তু জের এতে কোনো প্রতিক্রিয়াই দেখায় না, কারণ এই টাকা তো কি করবে, কয় টাকার। কিন্তু বাকি সবাই যখন ওই টাকাটা মানে করো যে পায়, মানে সবাই ভাগে কতটুকুই পাবে, আর তাতেই দেখা যায় সবাই অনেক খুশি। আর এরপর যে চইকে বলে তুমি চই জানো না আমি কে আর আমার ব্যাংকে কত টাকা আছে। আর এখানে একটা কথা বলি, যে চইকে চিনতে পারলো চই কিন্তু জেকে চিনতে পারেনি, এবং যে যখনই অপমানিত বোধ করে ও ইগো প্রবলেমের জন্য বারবার সেম এই কথাটাই বলে, মানে পুরো সিনেমাতে অনেকবারই কথা বলেছে। আর এরপর যখন ওরা গাড়ি থেকে নামে তখন দেখা যায় চই ওই অনাথ আশ্রমের ভেতরে ঢুকছে। তো যে তখন জিজ্ঞাসা করে তুমি ওইদিকে কই যাচ্ছ, আর চই তখন বলে হ্যাঁ আমি এখানেই তো থাকি, আর তুমি যে জানলে যে আমি অনাথ এজন্য তুমি আবার আমাকে কিন্তু করুণা দেখাতে এসো না। আর তখন যে বলে আমার নিজেরও বাবা মা নেই, আমি নিজেও একজন অনাথ। আর এর পরের দিন আমরা দেখতে পাই চই আবারও অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং তাকে আবারও হসপিটালে ভর্তি করা হয়, এবং এইবার আগের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা। তো যে যায় হচ্ছে হসপিটালে চইকে দেখার জন্য, কিন্তু ওকে অনুমতি দেওয়া হয় না, এবং ডক্টর তখন জেকে বলে জয়ের হার্টে প্রবলেম রয়েছে, আরো খুব বেশি দিন বাঁচবে না। আর এরপর যে করে কি ইচ্ছে করে অসুস্থ হওয়ার নাটক করে ঠিক চইয়ের পাশের বেডটাতে ভর্তি হয়ে নেয়। আর তখন চই যখন উঠে জেকে দেখতে পায় ও বলে তুমি জানতে পেরে গিয়েছো না আমার কি অসুখ হয়েছে। আর তখন যে একটা মিথ্যা কথা বলে, মানে নর্মাল একটা অসুখের কথা বলে, যে আমি শুনেছি তোমার নিউমোনিয়া হয়েছে, তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে, সেটাই তো বললো ডক্টর। আর এরপর আমরা দেখতে পাই যে বাইরে এসে ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে এবং বলে যত টাকা লাগে আমি দেবো, আপনি চইকে সুস্থ করার জাস্ট ব্যবস্থা করুন। কিন্তু এটার উত্তরে ডক্টর এমন কথা বলে যেটা শুনে যে হৃদয় একবারে ভেঙে যায়। ডক্টর বলে অনেক দেরি হয়ে গিয়েছে, পৃথিবীর কোনো টাকা কোনো ঐশ্বর্য ওকে আর এখন বাঁচাতে পারবে না। আর এর কিছুদিন পরে সুস্থ হলে চই করে কি আবারও সেই দোকানদার মহিলার কাছে যায়, সিনেমার শুরুতে যার কাছে গিয়ে সে অপমানিত হয়েছিল। কেন গিয়েছিল তখন আমরা জানতে পারিনি, এখন হয়তো জানতে পারবো। আর তখন ওই মহিলাটি চইকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আবারও, কিন্তু চই তখন উত্তরে এবার বলে আপনি আমাকে না চিনলেও আপনাকে কিন্তু আমি চিনেছি। এবং চই বলে যে আমি হচ্ছে চই, যাকে আপনি 17 বছর আগে ওই এতিমখানাতে ফেলে এখানে চলে এসেছিলেন। আর তখন আমরা বুঝতে পারি এই মহিলা মূলত চইর মা। আর চইকে সে যখন চিনতে পারে সে প্রচন্ড শকড হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। আর চই তখন বলে আমি আপনাকে শেষবারের মতো গুড বাই বলতে এসেছি, কারণ আমার হাতে খুব বেশি আর সময় নেই। এবং চই বলে যে আমি এই পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাব। আর এ কথা বলে চই করে কি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এরপর চই যখন বাড়িতে ফিরছিল তখন আবারও বাস স্ট্যান্ডে জের সাথে ওর দেখা হয়। তো যে আবারও রিকোয়েস্ট করে যে তুমি ওই চাকরিটা ছেড়ে দাও। আর চই এটার উত্তরে বলে আমি চাকরিটা আমার নিজের জন্য করছি না, আমি ওই অনাথ আশ্রমটাকে বাঁচানোর জন্য করছি, কারণ ওই অনাথ আশ্রমটি খুব তাড়াতাড়ি হয়তো বিক্রি হয়ে যাবে, কিন্তু আমি চাই আমি যদি মরেও যাই তারপরেও যেন ওরা ওই অনাথ আশ্রমে থাকতে পারে। যে এখানে আর কিছু বলে না, ও পরের দিনই করে কি ওর উকিলের কাছে চলে আসে এবং সে উকিলকে প্রশ্ন করে ওই অনাথ আশ্রমের মালিক হচ্ছে আমার দাদা, তাহলে ওটা কেন বিক্রি করা হচ্ছে। কিন্তু উকিল বলে এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নেই, কারণ এই সম্পত্তির মালিক এখনো তুমি হওনি। তবে হ্যাঁ তুমি যদি চাও তুমি তোমার বাকি সকল সম্পত্তির মায়া ত্যাগ করে তুমি যে 1% পাবে সেই 1%-এর মধ্যে তুমি ওই অনাথ আশ্রমটা রাখতে পারো। তো যে এখানে আর কিছু বলতে পারে না, জাস্ট ওখান থেকে চলে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই চই অনাথ আশ্রম পরিষ্কার করতে করতে সেখানকার যে কেয়ারটেকার তার সাথে কথা বলছিল এবং ওর লাইফের সকল কথা শেয়ার করছিল। আর এখানে যে কথাগুলো চই বলছিল সেটা খুবই ইমোশনাল ছিল। তো এখানে চই বলছিল যে আমি জেকে আসলে অনেক ভালোবাসি এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত ওর পাশে থাকতে চাই। কিন্তু তখন আরেকটা বিষয় মনে করে ওর খারাপ লাগে, কারণ জয় যদি মারা যায় তাহলে একা যে কিভাবে থাকবে, ওর তো অনেক কষ্ট হবে। আর এরপর যখন যে বাড়ি ফিরে আসে সে দেখতে পায় চই ওর বাড়িতেই ওর জন্য অপেক্ষা করছে। আর চই এখানে কেন এসেছে জানো, ও এখন থেকে জের সাথে থাকবে, কিন্তু যে ওকে চলে যেতে বলে, কিন্তু চই যেতে চায় না। কিন্তু এই সময়ে যে আর নিজের ইমোশনকে কন্ট্রোলই করতে পারে না, ও পাগলের মতো দৌড়াতে থাকে এবং নদীর পাড়ে এসে ও প্রচন্ড কান্না করতে থাকে। এবং এরপর সে ডিসিশন নেয় সে ওই 1% সম্পত্তি নেবে, আর সেটা হবে হচ্ছে সেই অরফানেজ বা এতিমখানাটা। মানে বুঝতেই পারছো ও চইর জন্য ওর সকল সম্পত্তির মায়া ত্যাগ করে দিল। আর পরের দিন আমরা দেখতে পাই যে যখন স্কুলে যায় তখন দেখতে পাই যে নাটক
নাটকের রিহার্সেল চলছে, যেখানে দুটো ছোট বাচ্চা অভিনয়ের প্র্যাকটিস করছিল এবং এখানে ওরা বলছিল যে তুমি রাত 10টার পরে আমার জন্য ওয়েট করবে। আর তখন ওই বাচ্চা ছেলে মেয়েদের কথা শুনে জের ছোটবেলার কোন একটা কথা মনে পড়ে। আর এরপর যে জিজ্ঞাসা করে যে এই নাটকের গল্পটা কি লিখেছে, তখন ওই বাচ্চা ছেলে মেয়ে দুটো বলে এই গল্পটা চই আপু লিখেছে। আর এই কথা শোনা মাত্রই যে করে কি দ্রুত চইকে খুঁজতে যায় এবং সে যখন বাইরে আসে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে এবং আমরা দেখতে পাই যে আর চই ছোটবেলা থেকেই বন্ধু ছিল বা মনে করে একজন আরেকজনকে পছন্দ করত এবং যে চইকে বলেছিল আমি তোমার সাথে রাত 10টায় দেখা করতে আসবো, কিন্তু ওই দিনই জের বাবা মার অ্যাক্সিডেন্ট হয় আর তারপর তো শহরে চলে এসেছে। আর এই কারণে চইর সাথে ওর আর কখনোই দেখা হয়নি এবং শহরে গিয়েও পুরো ভুলেই গিয়েছিল চইর কথা। আর এরপর ফাইনালি যে চইকে খুঁজে পায় এবং সরি বলে আর বলে আমি দুঃখিত যে ওই দিন রাত 10টায় আমি আসতে পারিনি, কারণ দাদা আমাকে জোর করে শহরে নিয়ে গিয়েছিল। আর এখন আমরা এই বিষয়টা ক্লিয়ার হই, মানে প্রথমে আমরা কি মনে করেছিলাম যে চই হয়তো শহরে হোটেলে থাকার জন্য ওই দোকানে বা ওই হোটেলে গিয়েছিল, কিন্তু না, চই যেত তার মায়ের কাছে আর যেত হচ্ছে ওই 5 স্টার হোটেলে জেকে দেখার জন্য, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি যে আমি সেই চই। আর এর জন্য ওই টাকা ফেরত দিয়ে জেকে বলেছিল যে আমি এখানে তোমাকে দেখার জন্য এসেছি আর এই টাকাগুলো ফেরত দিতে এসেছি। তোমাদের কি মনে আছে এই কথা? তো এইখানে আমরা পুরোপুরি ক্লিয়ার হই মূলত চই জেকে চিনেছিল কিন্তু যে কখনোই চইকে চিনেনি, মানে যে চইকে কোন হিসেবে চিনেছিল যে ওর হোটেলে গিয়েছিল সেই হিসাবে, কিন্তু অ্যাকচুয়াল যে চই ওর যে পরিচয় সেই হিসেবে চেনেনি। তো যাই হোক ফাইনালি অনেক বছর পরে সে জেকে ফিরে পেল, কিন্তু দুর্ভাগ্যবশত ওদের হাতে খুব বেশি সময় নেই আর এ কারণে যে আর চই দুজনে একসাথে থাকতে শুরু করে এবং আমরা দেখতে পাই তাদের শেষ যে কয়টা দিন রয়েছে তারা সেই দিনগুলো ভালো মতো এনজয় করতো, তারা ঘুরতো ফিরতো আনন্দ করতো এবং এই ঘুরে ঘুরে হয় কি চইর মধ্যে প্রচন্ড বেঁচে থাকার ইচ্ছা শক্তি আসতে শুরু করে এবং এইখানে কিন্তু আমরা এই সিনেমার সবচেয়ে বেস্ট গানটা শুনতে পাই, যে গানটা আমরা সিনেমার লাস্টে একটু প্লে করে দিব। মানে আতিফ আসলামের যে বিখ্যাত পেহলি নাজার মে কেসে জাদুকার দিয়া, সেই গানটা কিন্তু আসলে মূলত এই সিনেমার গান। এই সিনেমা থেকে প্রীতম কপি করে বলিউডে নিয়ে এসেছিল এবং বলিউডে গিয়ে কিন্তু এই গানটা ওয়ার্ল্ডের জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু এই গানটা মূলত এই সিনেমার এই জায়গাটুকুর। এবং চই এখানে লাইফ নিয়ে এত খুশি ছিল যে ওর মরতে একটু ইচ্ছা ছিল না, মানে বুঝতেই পারছো এত সুন্দর মুহূর্ত ছেড়ে কে পৃথিবী ছেড়ে যেতে চাইবে। আর সিনেমার শুরুতে আমরা একটা ছবি দেখেছিলাম না, যে সাথে আর একটা ছোট বাচ্চা মেয়ে, এটাই তো বুঝতে পারছো চই ছিল। তো এরপর যে একদিন প্রশ্ন করে যে তুমি তো আমাকে চিনতে, তাহলে আমাকে কেন সব খুলে বলনি, বাট এটার কোনো উত্তর চই দেয় না। চই জাস্ট সময়গুলো উপভোগ করছিল, কিন্তু ধীরে ধীরে চইর অবস্থারও খারাপ হচ্ছিল এবং কোনো ঔষধই তার উপরে কাজ করছিল না। আর এভাবে একদিন চইর বার্থডে চলে আসে এবং যে চইকে অনেকগুলো ক্যাপসুল গিফট করে, আর এটা কিন্তু খাওয়ার ক্যাপসুল নয়, এই প্রতিটা ক্যাপসুলের ভেতরে একটা করে চিঠি ছিল চইর জন্য। তো এখানে যে চইকে বলে তুমি প্রতিদিন একটা করে ক্যাপসুল খুলবে আর একটা করে চিঠি পড়বে, কিন্তু চই করে কি এক রাতেই ওই ক্যাপসুলে থাকা সকল চিঠিগুলো পড়ে ফেলে, কারণ তার ভয় হচ্ছিল সে হয়তো কালকের দিনটা নাও বাঁচতে পারে। আর এই চিঠিগুলো পড়ে চই আরো ইমোশনাল হয়ে যায়, কারণ এখানে যে তার পুরো মনের কথা লিখে রেখেছিল। আর এর পরের দিন ফাইনালি আসে সেই মঞ্চ নাটকের দিন, আর এই মঞ্চ নাটক দেখার পুরো আয়োজন যখন চলছিল আমরা দেখতে পাই চইর মাও চলে এসেছে সেই মঞ্চ নাটক দেখতে, কিন্তু নাটক চলাকালীন সময় চই সেখানে অসুস্থ হয়ে পড়ে আর তখন যে করে কি চইকে নিয়ে বাইরে চলে আসে আর আমরা দেখতে পাই তারা একটা দোলনার উপরে বসেছে। আর এখানে চই জেকে অনেক ধন্যবাদ দেয়, কারণ যে তার জীবনের শেষ দিনগুলো অনেক সুন্দর করেছে। আর তারপর চই জেকে জিজ্ঞাসা করে আমি কি 3 মিনিটের জন্য তোমার কাঁধে মাথা রাখতে পারি? আর তখনই বছরের প্রথম তুষারপাত শুরু হয় এবং আমরা বুঝতে পারি যে চই আর এই পৃথিবীতে বেঁচে নেই, কারণ চইর কিন্তু এটা ইচ্ছা ছিল যে আমি বছরের প্রথম তুষারপাত দেখা পর্যন্ত বেঁচে থাকতে চাই। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখতে পাই এই স্কুলের সবাই গ্র্যাজুয়েট হয়েছে কিন্তু শুধুমাত্র চইর চেয়ারটাই ফাঁকা। আর আমরা দেখতে পাই চইর চেয়ারে যে একটা ফুলের তোড়া রেখেছে। আর তখন আমরা দেখি সেই উকিলও এসেছে এবং সকল সম্পত্তি জের দাদা জের নামে লিখে দিয়েছে, কারণ জের দাদার মনে হয় যে তার নাতি সত্যিকারই একটা ম্যাচুইড পার্সন হয়েছে এই বিশাল সম্পত্তি রক্ষা করার জন্য। কিন্তু এখন যে এতখানি ম্যাচুইড হয়েছে যে এই সকল সম্পত্তি বা এই প্রাচুর্যের মধ্যে ওর কোনো আকর্ষণই নেই, ও সবকিছু ছেড়ে দিয়ে সে অনাথ আশ্রমেই থেকে যায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক সিনেমাটি অনেক ইমোশনাল ছিল, তবে সিনেমা যতই সুন্দর হোক কিন্তু প্র্যাকটিক্যালিটি হিসেবে আমি যেটা বলবো চই তো মারা গিয়েছে কিন্তু জের জীবন কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেল। তো আমার মূলত চইর চেয়ে জের জন্যই খারাপ লাগছে ভাই, সিরিয়াসলি জের জন্যই খারাপ লাগা উচিত। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।